পৃথিবীর সব কষ্ট, সব ব্যথা তোমার স্পর্শের কাছে তুচ্ছ মায়াপরি। পূর্ণতার কান্না থামলো না, নিঃশব্দে কাঁদছে সে। ধীর আর দাঁড়িয়ে থাকতে পারল না, লম্বা পায়ে প্রস্থান নিল। মিশ্রা সেদিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলল। ভালোবাসার যে জাল বুনন হয়েছে তার হৃদয়ে ধীর কি আদৌ আটকা পড়বে সেখানে? পূর্ণতার এক মুহূর্ত এখানে থাকবে না। রাতে অত বড় একটা কাণ্ড ঘটলো ধ্রুবর সঙ্গে, তার আর একটু স্পর্ধা হচ্ছে না এখানে থাকার। সেই রাত থেকেই তার এক কথা, বাড়ি ফিরবে সে সকাল হলেই। তার উপর ধ্রুবর মুখ থমথমে। সেটা অবশ্যই চুরি যাওয়া জিনিস নিয়ে নয়, তবে কেন? এটাই বুঝে পাচ্ছে না পূর্ণতা। তার যুক্তি মিশ্রাও মেনে নিল। ঘটনা কয়েকটা আঘাতের উপর দিয়ে গেল, সাংঘাতিক কাণ্ড ঘটতে পারত। তারও মতো সেও থাকবে না। উপায় না দেখে দুই ভাই মেনে নিল। ধ্রুবর গায়ের ব্যথা মোটামুটি সেরেছে। সকাল সকাল সবাই মিলে রওনা হলো। এবার ধীর ঠিক করলো সামনে সিটে বসবে। পূর্ণতার কাছে বসার মতো সুযোগ ধ্রুব তাকে দিচ্ছে না, দেবেও না। মিশ্রা আর পূর্ণতা উঠে বসলো পেছনে। ধীর যেই মাত্র সামনে উঠতে যাবে, ধ্রুব এগিয়ে এলো ওর দিকে, আস্তে করে বলল, নিচে নামছিস নাম, তবে এতটাও নামিস না যে পরে আর টেনেও তোলা না যায়। দরজা খুলতে যাওয়া ধীরের হাত থমকালো, তাকালো ধ্রুবর দিকে। ধ্রুবর কপালে আর ঠোঁটের পাশে ব্যান্ডেজ লাগানো, ভ্রুয়ের পাশেও কালো গর্ত দেখা যাচ্ছে। ধীর শুধালো, মানে? ধ্রুব ঠোঁট বাঁকালো, ফুটে উঠল তীর্যক হাসি। গতকাল আমার উপর যারা হামলা করলো ওরা কার ভাড়া করা? ধীর সকচিত হলো, চেহারা ভীত করে বলল, আমি কি জানি? তুই আমাকে কেন জিজ্ঞেস করছিস? তোকে কে ছিনতাইকারী ধরেছিল? ধ্রুব এবারেও হাসলো। বাকিরা এটা ভাবলেও তুই আর আমি খুব ভালো করে জানি এসব কার কাজ। ধীর সাফাই গাইতে নিল। ধ্রুব আরেকটু এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ালো ওর। ধীরকে থামিয়ে দিয়ে শান্ত অথচ কড়া কণ্ঠে বলল, আমাকে নীরব হুমকি দিয়ে লাভ নেই ভাইয়া। পূর্ণতাকে আমি এই জীবনে ছাড়ব না। তুই শত চেষ্টা করলেও ওকে আমার থেকে আলাদা করতে পারবি না। শুধুমাত্র আমার ভাই বলে তোকে ছেড়ে দিলাম, না হলে মারপিটে এক্সপার্ট ধ্রুব তোকে বুঝিয়ে দিত সে কি জিনিস। দেখলি তো কাল আমার ওইটুকু ব্যথায় কি কান্নাই না করলো পূর্ণতা। তাহলে ভাব, যদি আমার কিছু হয় আর তার জন্যে দায়ী থাকিস তুই, তবে পূর্ণতার চোখে ঠিক কি পরিমাণ ঘৃণা দেখতে পাবি। ভালোবাসা তো দূর, তোর মুখ অবধি দেখতে চাইবে না ও। তখন পারবি তো সহ্য করতে? এই রূপ, রূপ দাঁড়াও, এই রূপ। হৃদের উঁচু ডাকেও থামলো না রূপ। গটগটি হেঁটে চলছে মেয়েটা। হৃদ পায়ের গতি বাড়িয়ে দিল। এক প্রকার ছুটে এসে পথ আগলে দাঁড়ালো ওর। কি ব্যাপার, কখন থেকে ডাকছি শুনছো না? রূপ অন্যদিকে তাকিয়ে বলল, কেন ডাকছেন? হৃদ ভ্রু কুচকালো। কেন ডাকছি মানে? এটা কেমন প্রশ্ন? রূপ তখনও তাকালো না। সামনে থেকে সরুন, বাসায় যাব, তারা আছে। তুমি কি আমাকে ইগনোর করছো? রূপ এবার তাকালো। ইগনোর করার কি আছে? আপনি সিনিয়র, আমি জুনিয়র। ইগনোর শব্দটা বেমানান এখানে। হৃদ অধৈর্য হয়ে বলল, তোমার হয়েছে কি বলবে আমাকে? কদিন ধরে লক্ষ্য করছি অদ্ভুত বিহেভ করছো। না ভালোভাবে কথা বলো, না ফোন তোলো, না ক্লাসে এসে আমার জন্য অপেক্ষা করো। আমি কিছু করেছি বলে আমার মনে পড়ছে না। তাহলে কেন এমন করছো তুমি? রূপ ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে বলল, আপনি বোধহয় ভুল করছেন হৃদ ভাইয়া। আপনার সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই যে এগুলো ধরাবাধা করতেই হবে। আমার ইচ্ছে হয় না তাই করি না। সরুন এবার। রূপ পাশ কাটিয়ে যেতে ধরলেই হৃদ হাত চেপে ধরল। শক্ত বাঁধন সাথে শক্ত চোয়াল। সবসময় তোমার ইচ্ছে অনুযায়ী হবে না রূপ। আমি কিন্তু ফালতু জিনিস নয়। ইচ্ছে হলো রাত জেগে মিষ্টি মিষ্টি কথা বলে বুকে তোলপাড় তুলবে, আবার ইচ্ছে হলে এড়িয়ে যাবে। এরকম তুচ্ছ আমাকে ভেবো না। তুচ্ছ কেন ভাববো? আপনারা হলেন সাধু পুরুষ। একটা মেয়ের ইগনোর করা আপনারা মানতে পারেন না, কিন্তু দিনের পর দিন সেই মেয়ের অনুভূতি, তার বিশ্বাস নিয়ে খেলে তাকে ছুঁড়ে ফেলতে পারেন, মাঝ রাস্তায় হাত ছেড়ে দূরে যেতে পারেন। এসব তো আপনাদের সাজে, কারণ তথাকথিত সমাজে পুরুষই রাজা, আমরা মেয়েরা কি? হৃদের কটমটে চোয়াল কেমন বদলে গেল। চোখ পিটপিট করে বলল, আমি ঠিক বুঝলাম না, আমি কখন তোমার হাত ছেড়ে দিলাম মাঝপথে? কবে কার বিশ্বাস নিয়ে খেললাম আমি? কাকে ছুঁড়ে ফেললাম? ফেলেননি, কিন্তু ফেলবেন না তার কি গ্যারান্টি আছে? দিন শেষে আপনিও ধ্রুব ভাইয়ের মতোই করবেন। দেখেছি তো পূর্ণতার কষ্ট, ওর শুকনো চেহারা, ফোলাকালো চোখ। আমার বুকটা ফেটে যাচ্ছিল। দুঃখে আমি ওর বিয়েতেই যাইনি। সেখানে ধ্রুব ভাইয়া কি করে পারলেন এমন করতে? ছি! আর আপনি তো তারই বন্ধু।
গলায় গলায় ভাব আপনাদের। আমার সাথেও এরকম করবেন আমি জানি। দেখুন, পূর্ণতার মতো সহ্য শক্তি আমার নেই। আমি কিন্তু সুইসাইড অ্যাটেম্প করে ফেলবো, আর চিঠিতে গোটা অক্ষরে আপনার নাম লিখে যাব। তার থেকে ভালো আপনি এক্ষুনি আমার থেকে দূরে যান। সম্পর্ক তৈরি হওয়ার আগেই ভেঙে যাক। রূপ থেমে থেমে বলল, গলা ধরে এলো তার। পুরোটা থমথমে চেহারায় শুনল হৃদ। রূপ ফের বলে ওঠে, আমার হাত ছাড়ুন, আমি আর আপনার সাথে। চুপ, একদম চুপ। হৃদ বাজখায় ধমকে উঠে। চমকে গেল রূপ, ঢোক গিলল সে। হৃদ চেতে বলল, কিছু না জেনে শুনে ধ্রুবকে নিয়ে এরকম কথা বলো কি করে তুমি? তুমি কি আদৌ জানো ধ্রুব কেন এরকম করেছে? রূপ মাথা নাড়ল, জানে না সে। হৃদ বলল, তাহলে এমন মন্তব্য কেন করছো? ধ্রুব পূর্ণতাকে ওর নিজের থেকেও বেশি ভালোবাসে। রূপ বিশ্বাস করল না, মিনমিন করে বলল, তবে ওনার ভাইয়ের সঙ্গে বিয়ে হতে কেন দিলেন উনি? আটকালেন না কেন? হৃদ দীর্ঘশ্বাস ফেলল। কারণ আছে, আর কারণটা হলো একে একে সব ঘটনা খুলে বলল হৃদ। সব শুনে রূপের ঠোঁট ফাঁকা হয়ে গেল, চোখ কপালে উঠিয়ে বলল, এর মানে ধ্রুব ভাইয়া ওনার ভাইয়ের জন্য? হ্যাঁ। কিন্তু পূর্ণতা তো কষ্ট পেল। ও তো ধ্রুব ভাইয়াকে ভালোবাসে, ওনার ভাইকে নয়। মেয়েটার কি হবে? কত বড় একটা ভুল হয়ে গেল। ইস, কি হবে এখন? রূপের হা হুতাশ দেখে হৃদ হেসে ফেলল। রূপ চটে বলল, আপনি হাসছেন? হাসছে কারণ কারো জীবনই নষ্ট হয়নি। পূর্ণতার বিয়ে ধ্রুবর সঙ্গে হয়েছে। রূপ বিস্ময় কিছুক্ষণ পলক ফেলতে পারল না। হৃদ বলল, কিভাবে কি করে এসব আমি জানি না, তবে ধ্রুবই ফোন করে জানালো আমায়। সত্যি বলতে তুমি ঠিক যে এই কারণে বিয়েতে যাও নাই, আমিও একই কারণে যাইনি। ধ্রুবর প্রতি তোমার থেকেও বেশি রাগ হয়েছিল আমার। তাই যখন শুনলাম ওদের বিয়ে হয়েছে, আমি যে কি খুশি হয়েছি বললে বুঝবে না। সত্যিকারের ভালোবাসা কখনো হারে না, এটাই তার প্রমাণ। রূপ বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। পূর্ণতা কি আর ভার্সিটিতে আসবে না? পড়বে না আর? পড়বে না কেন? নতুন বিয়ে হলো, কদিন পরেই আসবে হয়তো। তাছাড়া ওর খবর তো তোমার জানা উচিত, তোমার না বেস্ট ফ্রেন্ড। রূপ মন খারাপ করে বলল, আসলে পূর্ণতার মনের অবস্থা ভালো ছিল না, সাথে আমারও না, তাই আর। হৃদ রূপের হাত ছেড়ে বুকের সাথে দুহাত গুজে দাঁড়ালো। কেন, তোমার মনে কি হয়েছিল? রূপ ঠোঁট কামড়ে মাথা নামিয়ে ফেলল। মিথ্যে মিথ্যে একটা রাগ পুষে এতদিন হৃদকে দূরে রেখে সে কি একটু ভালো ছিল? একদমই না। কিন্তু এটা মুখে বলবে কি করে? ঠিক তখনই হৃদ প্রস্তাব রাখলো। আমায় বিয়ে করবে রূপ? চকিতে মাথা তুলল রূপ, অবিশ্বাস্য দৃষ্টি। কি? হৃদ আরেকটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো, চোখে চোখ রেখে বলল। বাবা মাকে কথা বলতে পাঠাবো? রূপ কতক সময় চেয়ে থাকলো, তখনও বিশ্বাস হচ্ছে না কথাটা সত্যি শুনলো না মিথ্যে। রূপের ফ্যালফ্যাল চাহনি দেখে হৃদ কপাল কুঁচকে ফেলল, পরপর চেঁচিয়ে বলল। বিয়ে করবে আমায় রূপ? চিৎকারে কেঁপে উঠল রূপ, হুঁশে ফিরল। আশেপাশে যারা শুনেছে তারা অবাক চোখে তাকালো। রূপ লজ্জায় আর দাঁড়িয়ে থাকতে পারল না, লাজুক হেসে ছুটে চলে গেল, পালালো যেন। হৃদ কতবার ডাকলো, শুনলই না। গাড়িতে উঠে লজ্জায় মুখ ঢেকে ফেলল দুহাতে। ধাতস্থ হয়ে কাঁপা কাঁপা আঙ্গুল চালিয়ে মেসেজ পাঠালো হৃদের ফোনে। বাবা শুক্রবার বাড়িতে থাকে। মেসেজ পড়ে মুচকি হাসলো হৃদ, আর দাঁড়ালো না, দ্রুত পায়ে বাইকের দিকে এগোলো। বাড়িতে গিয়ে আজ সম্পর্কের কথা মাকে জানাবে। ফেরার কথা ছিল 4 দিন পর। সেখানে একদিনের মাথায় ধ্রুবদের দেখে অবাক হলেন সেলিনা মেহবুব। শায়রা আশরাফ তখন পাড়ি জমিয়েছে সুইডেনের জার্নিতে। মেহবুব অফিসের উদ্দেশ্যে বের হতেও পারেননি, এর আগেই খানবাড়িতে 4 জনের পা পড়ল, তার উপর ধ্রুবর মুখে ব্যান্ডেজ। সেলিনা মেহবুব উদ্বিগ্ন হয়ে পড়লেন। সেলিনার ভাব হলো কেঁদে ফেলার। একের পর এক প্রশ্নবিদ্ধ হতে হলো ওদেরকে। ধ্রুব তাদেরকেও একই কথা বলল। ছিনতাইকারী ধরেছে। মেহবুব মেনেও নিলেন। ধ্রুবর খুব বেশি ক্ষতি হয়নি বলে সেলিনা লক্ষ কোটি শুকরিয়া আদায় করলেন। কক্সবাজারে ছিনতাইয়ের ঘটনা নতুন নয়। মেহবুব শক্ত কণ্ঠে ধমকালেন ধীরকে। কেন অত রাতে বাহিরে ছিল সে? ধীর এর উত্তরে কিচ্ছু বলেনি, ক্লান্ত লাগছে। বলে দিয়ে রুমে চলে যায়। পেছনে গেল মিশ্রা। ধ্রুব আর পূর্ণতাকেও বিশ্রাম নিতে পাঠিয়ে দিলেন সেলিনা। ধীর অস্থির পায়ে ঘরে পায়চারি শুরু করলো, মাথা কাজ করছে না। ধ্রুবর বলা তখনকার কথাগুলো ঘুরছে সেখানে। ধীর চোয়াল ঘষতে ঘষতে বিছানায় বসলো। মিশ্রা ঘরে ঢুকে কোনো কথা না বলে ফ্রেশ হতে গেল। ধীর তাও লক্ষ্য করেনি। সে গভীর ভাবনায়। গতকালকের ঘটনায় সেই মাস্টার মাইন্ড ছিল। ধ্রুবকে আক্রমণ করা লোক তারই ভাড়া করা, এ তো সত্যি। তবে ধ্রুবকে প্রাণে মারতে পাঠায়নি।
কয়েকটা ঘা দিয়ে ভয় দেখাতে পাঠিয়েছিল, সাথে হুমকি ধামকি দিবে যাতে ধ্রুব জীবনের মায়ায় অন্তত পূর্ণার থেকে সরে যায়। শত হলেও ভাই প্রাণী মারার মতো অমানুষ ধীর নয়। কিন্তু ধ্রুব চাল উল্টে দিয়েছে। ওই লোকেদের সাথে কথা হয়েছে ধীরের। ধ্রুবর সাথে সাথে কজনের হাতে গণপিটুনি খেয়েছে ওরা। একজনের অবস্থা খারাপ, সবাই মিলে খুব কষ্টে যান বাঁচিয়ে পালিয়েছিল। ধ্রুবর সাথে গার্ড ছেলেটিও ছিল। দুই পক্ষই আহত হয়েছে ঠিক, তবে যে কাজের জন্য পাঠিয়েছে এর কিছুই হয়নি। মানুষ জড়ো হয়ে যাওয়ায় ওরা পালিয়েছে উল্টে। ধীরের বিরক্তিতে চভঙ্গীয় শব্দ করলো। কাজের কাজ কিচ্ছু হলো না, সব প্ল্যান বানচাল। ধ্রুব তো উল্টে ঠান্ডা হুমকি দিল, সে পূর্ণতার জীবন থেকে কোনোদিন সরবে না। তবে কি করবে ধীর? পূর্ণাকে পাওয়ার উপায় কি নেই? আজ এক নতুন ঘটনা ঘটল। ধ্রুবর সাথে সাথে ইচ্ছে করে ওয়াশরুমে ঢুকলো পূর্ণতা। ধ্রুব ভীষণ অবাক হলো। পূর্ণতা উসকুস করতে করতে বলল, আপনার তো গায়ে ব্যথা, একা একা শাওয়ার নেবেন কি করে? শার্টই তো পরতে পারেন না। ধ্রুব মিটি মিটি হাসাতে পূর্ণতা খেপে বলল, একদম এভাবে হাসবেন না, গা জ্বালা করে আমার। ধ্রুব শব্দ করে হেসে উঠতে পূর্ণতার মুখটা চুপসে গেল। ধ্রুবর মাথায় এক দুষ্টু বুদ্ধি হানা দিল। চট করে শাওয়ার ছেড়ে দিল সে। পূর্ণতার মাথার উপর ঝুমঝুম করে বৃষ্টি নামলো যেন। পূর্ণতা চমকে সরতে গেলেই ধ্রুব কোমর চেপে ধরল, পরপর টেনে কাছে আনলো। দুজনেই ভিজে চুপচুপে হলো কয়েক মুহূর্তে। পূর্ণতার চুল থেকে শুরু করে পুরো শরীর বেয়ে পানি পড়ছে। জামদানি শাড়িটা লেপটে গিয়েছে দেহে। ধ্রুব মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল। পূর্ণতা ভ্রু কুচকালো। শুরু করে দিলেন? এই জন্যই কারোর ভালো করতে নেই। ধ্রুবর সাড়া নেই, সে তখনও চেয়ে। পূর্ণতা ক্রমশ গুলিয়ে ফেলছে নিজেকে। ভালোবাসার মানুষটা এইভাবে চেয়ে থাকলে ঠায় দাঁড়িয়ে থাকা কার সাধ্য? সে চোখ নামিয়ে এলোমেলো পাতা ফেললো। ধ্রুব তাতেও বাধা দিল। থুতনি উঁচু করে ধরল পূর্ণতার। চারটে চোখ মিলে গেল। তোমার এই স্নিগ্ধ মুখটা আমার সব যন্ত্রণার ওষুধ, আমার সব বিপত্তির উপশম, তোমার অপ্রকাশিত ভালোবাসা। ধ্রুবর হাতের আঁচলে পূর্ণতার ভেজা মুখখানি। পূর্ণতা আগা মাথা কিছুই বুঝল না। তার কপালে গাঢ় কুঞ্চন। কিছুক্ষণ সেও চেয়ে রইল ওইভাবে। তারপর নিজেকে সামলে নিজের অনুভূতির জোয়াল টেনে চোখ সরালো ধ্রুবর থেকে। বলল, আমার ক্লান্ত লাগছে, ঘুম পাচ্ছে, ভাল লাগছে না এসব। পূর্ণতার মিথ্যে বিরক্তির আজ ধ্রুব ধরতে পারলেও আজ ছেড়ে দিল ওকে। পূর্ণতা ছোট্ট শ্বাস টেনে ধ্রুবর শার্ট খুলে দিল। পরপর গায়ের সেন্টু গেঞ্জিটাও খুলল। ধ্রুবর ফর্সা দেহ উন্মুক্ত হয়। পূর্ণতা আর তাকালো না, দ্রুত আওড়ালো, আপনি শাওয়ার শেষ করে আমাকে ডাকবেন, তুমি তো ভিজে গিয়েছো। রুমে পাল্টে নিব। পূর্ণতা সে আগের মতো বেরিয়ে গেল। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলল। মন মেজাজ কিছুই ভালো নেই। যেই ভাইটাকে বাবা সমতুল্য ভালোবাসতো, এক কথায় নিজের ভালোবাসার মানুষটাকে ত্যাগ করতে চাইলো, সেই ভাই কাল তাকে মারতে লোক পাঠিয়েছে। ধ্রুবর এখনো গত রাতের কথা স্পষ্ট মনে আছে। গার্ড ছেলেটাকে সঙ্গে করে ধীরকে খুঁজতে বেরিয়েছিল। অন্ধকারে ফোনের টর্চ জ্বালিয়ে হাঁটছিল দুজন। কিছু দূর যেতেই হঠাৎ পেছন থেকে কেউ একজন পুরো চেহারাটা কাপড় দিয়ে পেঁচিয়ে ধরল ধ্রুবর। আকস্মিক ঘটনায় ধ্রুব হকচকালো। পরপর নাকে মুখে কিল ঘুষি পড়ল, সাথে পায়ে পিঠে শক্ত কিছুর আঘাত। ধ্রুব তখনও ব্যস্ত নিজের মুখ থেকে কাপড় উঠাতে। ছেলেগুলোর মধ্যে একজন ধ্রুবর ঠোঁটের পাশে ঘুষি মেরে বলল, মাইয়া নিয়া টানাটানি করো, আজ দেখবো তোর কত দাম। মাশাআল্লাহ। ধ্রুব তৎক্ষণাৎ বুঝে ফেলল ঘটনার আসল রহস্য। ষষ্ঠ ইন্দ্রিয় টের পাচ্ছে এখানে একজন নয় অনেকে আছে। পাশ থেকেও পাচ্ছিল হাতাহাতির শব্দ। গার্ড ছেলেটির সঙ্গেও কি একই কাহিনী ঘটছে? তার হাতের ফোন অনেক আগেই কোথাও পড়ে গিয়েছে। ওদের মধ্যে কেউ আঙ্গুল থেকে স্বর্ণের আংটিটা খুলে নিয়েছে। ধ্রুব যখন পা দিয়ে আন্দাজে সামনের ছেলেটাকে লাথি মারল, ছিটকে পড়ল সে। হয়তো ওই দৃশ্যে পেছনের ছেলেটার হাত শিথিল হয়েছিল। সেই সুযোগে ধ্রুব হাতড়ে মুখ খামচে ধরল তার। ব্যথায় সে পিছিয়ে গেল। ধ্রুব একটানে কাপড় সরালো চোখ মুখ থেকে। পরপর ছেলেটার মেন পয়েন্টে ঘা বসালো। ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ল ছেলেটি। চারজন আক্রমণ করেছে ওর উপর। এতক্ষণ মার খাওয়ায় ধ্রুবর মাথা ঘুরছিল কেমন। কপাল ফেটে বেয়ে পড়ার রক্তে চোখের পাপড়ি ভিজে গেল। বোধ হলো কয়েক টন ভারী পাথরের সমান। গার্ড ছেলেটিকে অন্য দুটো ছেলে মারছিল।
তার পেছনে টাঙানো থাকতো বড় সাইজের বন্দুক, সেটা লুটিয়ে আছে মাটিতে। ধ্রুবকে ছুটতে দেখে ওই দুইজন থেমে যায়। ছেলেটাকে ছেড়ে তার দিকে আগাতেই ধ্রুব খুব দ্রুত মাটি থেকে বন্দুকটা তুলে নেয়। এতেই ঘাবড়ে যায় ওরা, এগোনোর সাহস পায় না। বন্দুকের ভেতর গুলি আছে কিনা ধ্রুব জানতই না, ছেলেগুলোও না। তখন গার্ড ছেলেটি শ্বাস টেনে টেনে বলল, স্যার বন্দুকে গুলি আছে, আপনি ট্রিগার চাপুন, শালারা লুট করতে এসেছে। ছেলে চারটে ভয় পেয়ে পালাতে ধরবে এর আগে ধ্রুব সতর্ক করলো, এক পাও নড়বি না, সোজা উপরে পাঠিয়ে দেব তাহলে।